মুখের বাঁধন আলগা হতেই চাতক পাখির মতো পানির গ্লাসের দিকে তাকিয়ে রইল শোভা। হাতের নাগালে থাকার পরও পানি নিয়ে পান করতে পারছে না সে। হাত দুটোতে এতটাই শক্ত করে বাঁধা যে যে কোনো সময় রক্ত বের হয়ে আসার উপক্রম হয়ে উঠেছে। থেকে থেকে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠছে সে। ঠিক তখনই বিশাল দেহী একজন সুদর্শন পুরুষ ঘরটিতে প্রবেশ করে। চোখে কালো সানগ্লাসটি খুলে ফু দিয়ে আবার পরে ফেলে সে। পরে সুবার সামনে দাঁড়ায় লোকটা। সামনে আসা মাত্র কলিজার পানি শুকিয়ে যায় সুবার। তো পরি, কি খবর বলেন আপনার? সুবা ভয়ে নিজের মাথা নিচু করে রাখে আর থরথর করে কাঁপতে থাকে। চোখে চোখ দিয়ে কথা বলার মতো সাহসটুকু নেই তার। তামিম সরকারের সামনে সুবার ভয় পাওয়ার মুখখানা দেখে তামিমের ঠোঁটের কোণে রহস্যজনক হাসি ফুটে ওঠে। পানি খাবে? সুবা মাথা নেড়ে হ্যাবাচক সম্মতি জানায়। তানভীর সামনে থাকা পানির গ্লাসটি নিয়ে সুবার সামনে ধরে আর মুখ থেকে কাপড় খুলতে যায়, কিন্তু কাপড় না খুলে গ্লাসের পানিগুলো সুবার মাথায় ঢেলে দেয়। পানিতে দূরে থাক পরি। আজকে থেকে তোর যে কি অবস্থা করব তুই নিজেও জানিস না। ভয়ে আটকে উঠে সুবা। পালানোর প্রায় সব পথই বন্ধ তার। চোখ দিয়ে এদিক ওদিক তাকাতে থাকে যদি কেউ এসে সাহায্য করে তাকে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আজকে কেউ আসলো না সুবাকে বাঁচাতে। তামিম সুবাকে বাঁধা অবস্থায় কাঁধে তুলে নেয় আর খুব জোরে পা বাড়ায় সামনের দিকে। আজকে থেকে তোর প্রতিটি রাতই হবে অমাবস্যা রাতের মতো অন্ধকার। প্রতিটি দিন হবে মরুভূমির মতো খা খা। নিজেকে শেষ করতে চাইবি তুই, কিন্তু পারবি না। আমি পারতে দেব না। তিলে তিলে শেষ হবি তুই। তামিমের কথাগুলো শুনে আরো দ্বিগুণ ভয় বেড়ে যায় সুবার। তামিম সুবাকে নিয়ে সোজা গাড়িতে ছুঁড়ে মারে আর গন্তব্যস্থানে পাড়ি জমায়। না, এত সহজে সুবাকে ছাড়বে না সে। সারা শহর খুঁজে বের করে সে সুবাকে। সুবা প্রাণপণে চেষ্টা করে পালানোর, কিন্তু তামিমের পাওয়ারের কাছে সে হার মানতে বাধ্য। রাজনীতিতে একটা প্রবাদ আছে, শত্রুকে ধরো, ইচ্ছামতো ব্যবহার করো, তারপর কাদায় ছুঁড়ে মারো। সিগারেট টান দিতে দিতে সামনে পড়ে থাকা লাশটিকে উদ্দেশ্য করে কথাগুলো বলতে থাকে তামিম সরকার। ওর জীবনের সব থেকে বড় ভুল ছিল আমাকে বিশ্বাস করা। খুব অট্ট হাসিতে ফেটে পড়ে গোডাউনের চারপাশটা। ওর লাশ কুত্তা দিয়ে খাওয়া আর হাড়গুলো বুড়িগঙ্গার নদীতে ফেলে দেয়। তামিমের নির্দেশ মতো গার্ডরা 2 টুকরো করা লাশটাকে নিয়ে যায় মাটির ভেতরে রঙ্গমঞ্চ খানায়, যেখানে হিসাবের বাইরে লাশকে গুম করা হয়েছে। আজ অবধি কোনো হদিস পাওয়া যায়নি লাশগুলোর। অবশ্য যেখানে সরকার নিজেই খুনি, সেখানে লাশের হদিস পাওয়া দুষ্প্রাপ্য। তামিম সরকার তানভীরের সরকারের বড় ছেলে। আর শ্রীনগরের বুকে রাজপুত্রের মতো পরিচিত এই নামটা আসলে একা কোনো সাধারণ মানুষের নাম না। এটা একটা ভয়, একটা নামের ক্ষমতা। প্লেন কালো পাঞ্জাবি, মুখে তীক্ষ্ণ দাড়ি, চোখে কালো চশমা। কেউ জানে না চশমার আড়ালে কি চলছে তার চোখ জোড়াতে, কিন্তু সবাই জানে ওর চোখের দিকে তাকানো মানেই নিজের ভাগ্যকে মৃত্যুর হাতে তুলে দেওয়া। তার ডান কানে সবসময় একটা ছোট্ট সোনালি ইয়ারপিস থাকে আর বাম কানে হেডফোন। কেউ জানে না কাদের সঙ্গে সে কথা বলে, কিন্তু যাদের নাম একবার সেই হেডফোনে লিস্টেড হয় তারা আর কখনো আলোর মুখ দেখে না। শান্ত কিন্তু খুব ধারালো স্বরে কথা বলে তামিম, কিন্তু ওর নীরবতা গুলি চালানোর মতো তীক্ষ্ণ। 28 বছর বয়সে এমপি হওয়া চারটেখানি কথা নয়, কিন্তু তার জন্য খুব কঠিন কাজও নয়। যেখানে রাজ্যের সরকার তার জন্মদাতা পিতা, সেখানে এমপি কেন চাইলেই যে কোনো পরিষদের যোগ দেওয়া যায়। তবে শুধু পলিটিক্স না, সব অন্ধকার চোরাগুলি, সব রহস্য, সব অপরাধ, এমনকি মানুষের ভয়, সবই তার নিয়ন্ত্রণে। যখন সে রাস্তায় হাঁটে তখন সড়ক আপরাতেই ফাঁকা হয়ে যায়, কারণ সবাই জানে তামিম সরকার রেগে গেলে আইনও থমকে দাঁড়ায়। তামিমের কাছে ভয়ের থেকে বড় কোনো আইন নেই। তার বেপরোয়া জীবনী, মদের নেশা, খুন খারাপি, সবই যেন নিত্যদিনের ডাল ভাতের মতো। তানভীর সরকারের পাওয়ারের জন্য তামিমকে কিছু বলার মতো কেউ নেই। যেখানে বাবার থেকে সন্তানের রাজত্ব বেশি, সেখানে বাবার আর কি বলার থাকে।
দিনের বেলা খুব সাধারণের আইডল হয়ে ঘুরে বেড়ানো তামিম সরকার আর রাতের বেলায় রক্তের নেশায় মেতে থাকা তামিম সরকার ভিন্ন দুইজন মানুষ। আরশিনগরে নির্বাচনের হাওয়া বইছে, শহরের উলি গলি পোস্টারে ভরে গেছে। তানভীর সরকারের দল ক্ষমতায় ফিরতে মরিয়া। অবশ্য এমপি নির্বাচনে যদি তামিম জিতে যায় তাহলে সংসদে ৩৫০টি আসন থেকে বেশি সংখ্যক আসনের জয়ী হওয়ার মাধ্যমে এবারও প্রধানমন্ত্রী তানভীর সরকারই নির্বাচিত হবে। তাই নির্বাচন নিয়ে খুবই আলোড়ন সৃষ্টি করে আছে তানভীর সরকারের দল। আর ঠিক এই সময়ই এক উঠতি জনপ্রিয় বিরোধী প্রার্থী সালমান হককে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় নিজ অফিসে। শুধু যে গুলিবিদ্ধ তা নয়, রীতিমতো দুটুকরো করা, কিন্তু ঘুণ অক্ষরেও কেউ জানতে পারেনি ঠিক কী হয়েছিল সালমানের সাথে। খবর চারিদিকে ছড়িয়ে পড়ে সালমান আত্মহত্যা করেছে, কিন্তু যারা জানে তারা জানে ওটা আত্মহত্যা নয়, গুলি ঢুকেছে ঠিক মাথার পেছন থেকে, আর নিজের হাতে গুলি চালানো সম্ভব নয়। ঘটনাস্থলে প্রথম উপস্থিত হন পুলিশ অফিসার রিদওয়ান রেজা। তিনি বুঝে যান এটা নেহাত দুর্ঘটনা নয়, কিন্তু তদন্তে নামতে না নামতেই ওপর থেকে চাপ আসে। ফাইলটা বন্ধ করো, এটা আত্মহত্যা বলে ডিক্লেয়ার হবে। সেখানেই ধামাচাপা পড়ে যায় কেসটি। এটা প্রথমবার নয় যখন এইভাবে কেস ধামাচাপা পড়ল। তামিমের সব থেকে তীক্ষ্ণ বুদ্ধির মধ্যে একটি কাজ হলো তার খুনের কোনো প্রমাণ থাকে না, যার জন্য চেয়েও কেউ তার বিরুদ্ধে দাঁড়াতে পারে না। ধীরে ধীরে তামিম এভাবেই আতঙ্কে পরিণত হয় সবার মাঝে। প্রতিরাতে তামিম সরকার ও তার দলবলের লোকেরা মদের নেশায় মেতে ওঠে গ্রামে। আজও তার ব্যতিক্রম হয়নি। শত্রু আমাকে বিশ্বাস করেছিল, তাই ওকে মাটির নিচে পাঠানো আমার দায়িত্ব। খুব হই উল্লাসে মেতে ওঠে তামিম আর তার দলের ছেলেরা। ভোট মানেই রক্ত, আর সে রক্তের গন্ধে আমি মাতোয়ারা। পরদিন সকালবেলা নির্বাচনের প্রচারণা করতে আরশিনগরের প্রতিটি স্কুল এবং কলেজে নিজে উপস্থিত হন তামিম সরকার। আজও তার ব্যতিক্রম নয়। বরাবরের মতোই সাথে তার পঞ্চপাণ্ডব মাহির, পেটমোটা রফিক, কালামানিক, টাকলা মফিজ আর বোমা সাকিব। আর সাথে খোলা জিপ ভর্তি ছেলে নিয়ে গেছে আরশিনগরের একটি বিশ্ববিদ্যালয়ের কালচারাল প্রোগ্রামে। যুব সাধারণের আইডল হিসেবে প্রায়ই চিফ গেস্ট হয়ে থাকেন আমাদের তামিম সরকার। ট্রেনে যাওয়ার ফলে কিছুক্ষণ দাঁড়াতে হয় তামিমের সব গাড়িগুলোকে। আর ঠিক তখনই ইতিহাস সাক্ষী হয় এক নতুন পাগলামিতে ভরা প্রেম কাহিনী। নরম আলোয় ঝলমল করছে এক অপূর্ব রূপী রমণী। থেকে থেকে টিস্যু দিয়ে ঘাম মুছতে থাকে সে। মৃদু বাতাস তার অবাধ্য চুলগুলোকে ওড়াতে সক্ষম হলেও গরম কমাতে সক্ষম হলো না। বেশ বিরক্ত নিয়ে ট্রেন যাওয়ার জন্য অপেক্ষা করছে সেই রমণী, আর তাকে চোখে নজরে বন্দি করছে তামিম। তামিম এক পলকে তাকিয়ে আছে সেই রহস্যময়ী রমণীর দিকে, যেন নজরই সরছে না। ভাই, ভাই, ও ভাই। এভাবে মাহির ৩-৪ বার ডাকে তামিমকে, কিন্তু কোনো লাভ হয় না। তামিম এক নজরে তাকিয়ে আছে সেই রহস্যময়ী রমণীর দিকে, আর ঠোঁটে মৃদু হাসি দিয়ে বলে, তার চোখে দেখেছি আমার সর্বনাশ। কেডা আপনার সমাবেশ করছে ভাই? আমি কোন খালি হাত ভাঙ্গে ভিতরে হান্দাইয়া দিম। বোমা সাকিবের কথা শুনে তামিমের ধ্যান ভাঙে, আর সে এক পলক তাকায় সাকিবের দিকে। সাথে সাথেই ট্রেনের পথ ক্লিয়ার হয়ে যায়, আর সেই কাঙ্ক্ষিত রমণীটিও হারিয়ে যায় তামিমের নজর থেকে। শালার ভাই, কথা বলার আর জায়গা পেলি না, একটুর জন্য চলে গেল। কেডা চইলা গেল ভাই? তোর মরা বাপ। তামিম তার খোলা জিভ থেকে চারপাশে ভালো মতো তাকাতে থাকে, যদি সেই রহস্যময়ী নারী দেখা পাওয়া যায়। কিন্তু ভিড়ে হারিয়ে যায় সে। খুব বিরক্ত নিয়ে বিশ্ববিদ্যালয়ে পৌঁছায় তামিম। তামিম যাওয়ার মাত্র তাকে ফুল দিয়ে বরণ করা হয় আর প্রোগ্রামের দিকে নিয়ে যাওয়া হয়। প্রিন্সিপাল আর তামিম সবার সামনের আসনে বসেন। প্রথমে একটু ভাষণ আর পরে নাচের প্রোগ্রাম শুরু করা হয়। মাঝে মাঝে প্রিন্সিপাল আর তামিমের মধ্যে একটু একটু কথোপকথন হয়, কিন্তু কথোপকথনের এক পর্যায়ে কিছু একটা দেখে চোখ আটকে যায় তামিমের। সানগ্লাসটি খুলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে স্টেজে দলীয় নৃত্য পরিবেশ করা এক রমণীর দিকে। সকালের দেখা পরম সুন্দরীকে যে সে এই সময় এখানে দেখতে পারবে তা কল্পনাও না করতে পারেনি তামিম। যতক্ষণ যাবৎ নাচ চলছে ততক্ষণ যাবৎ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিম। নাচ শেষে তামিমকে স্টেজে ডাকা হয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার জন্য।
তামিম স্টেজে ওঠা মাত্র হাততালিতে ফেটে পড়ে চারপাশ। তামিম তার ভাষণ শুরু করে, কিন্তু কথা বলার এক পর্যায়ে তার চোখ পড়ে সকালের সেই রহস্যময়ী রমণীর দিকে। তামিম ভাষণ না দিয়ে কিছুক্ষণ চুপ হয়ে যায় আর মাইক নিয়ে সুবাকে উদ্দেশ্য করে বলে, সি গ্রিন শাড়ি পরা, লম্বা চুলওয়ালা মাছের শাড়িতে বসে থাকে মেয়েটি, স্টেজে আসো। তামিমের কথা শুনে সবাই হা করে সুবার দিকে তাকায় আর তাকে স্টেজে যাওয়ার জন্য বলতে থাকে। সকলের মধ্যে একটু করে ভয় কাজ করে, করারই কথা। তামিমকে ভয় পায় না এমন মানুষ আর শ্রীনগরে খুঁজে পাওয়া মুশকিল। চারপাশের সকলে কানাঘুষা শুরু করে দেয় রীতিমতো। সুবার বান্ধবীরাও বলতে থাকে যে সে কি এমন করেছে যে তামিম সরকার একা তাকে স্টেজে ডাকছে। সুবা ভয়ে যেতে চায় না, জড়ো হয়ে বসে থাকে চেয়ারেই। তামিম কিছুক্ষণ অপেক্ষা করে স্টেজ থেকে নিচে নেমে সুবার দিকে আসতে থাকে। তামিমকে আসতে দেখে সুবা ভয়ে কান্না শুরু করে দেয়। সকলের মধ্যে থমে থমে নীরবতা চলতে থাকে। তামিম এসে সোজা সুবার পাশে দাঁড়ায়। তামিমকে দাঁড়াতে দেখি সুবা ধীরে ধীরে মাথা নিচু করে তামিমের সামনে দাঁড়ায়। সুবা দাঁড়ানোর সাথে সাথে তামিম তার হাত ধরে নিজের সাথে স্টেজে নিয়ে যায়। হঠাৎ সুবার হাত ধরাতে ভয়ে আত্মা শুকিয়ে যায় সুবার। তামিম ভিড়ের মধ্য দিয়ে সুবার হাত ধরে নিয়ে যায় আর তার পাশে দাঁড় করিয়ে মাইক হাতে নেয় আর সুবার দিকে ইশারা করে বলে, শি ইজ মাই লেডি। তামিমের কথা শুনে সুবার চোখ বড় বড় করে তামিমের দিকে তাকায়। তামিমও সুবার দিকে তাকায়। আজকের পর থেকে ওর আশেপাশে যদি কোনো ছেলেকে দেখেছে, সে যেন নিজ দায়িত্বে নিজের কাফনের কাপড় কিনে রাখে। প্রোগ্রামে উপস্থিত হওয়া সকল শিক্ষার্থী এবং শিক্ষক শিক্ষিকার ভেতরে আতঙ্ক বাসা বাঁধে। যার ভয়ে আর শ্রীনগরের কেউ কথা বলতে পারে না, তার নজরে সুবার মতো 19 বছর বয়সী একটি কিশোরী মেয়ে কিভাবে পড়ল। তামিম সকলকে থ্রেড দিয়ে সানগ্লাসটি খুলে তাতে ফু দিয়ে আবার পরে নেয় আর ভদ্রলোকের মতো সেখান থেকে চলে আসে। আর সুবা জড়বস্তুর মতো ওইখানেই দাঁড়িয়ে থাকে। তামিম যাওয়ার সময় হঠাৎ মাঝপথে থেমে যায়, তার পেছনে ঘুরে সুবার দিকে তাকায়। এই পড়ি, আই লাভ ইউ। তামিমের ছেলেরা সবাই যে যার মতো সিটি বাজাতে থাকে আর তামিমের সাথে উল্লাস করতে করতে যেতে থাকে। আর সুবা স্টেজেই দাঁড়িয়ে থাকে। তামিম নিজের খোলা জিপে বসে লুকিং গ্লাস দিয়ে দেখতে থাকে সুবাকে। যতক্ষণ না বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ ত্যাগ করে তার জিপটি, ততক্ষণ সে এক দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে সুবার দিকে। সুবা স্টেজে দাঁড়িয়ে আছে, পুরো শরীরটা থরথর করে কাঁপছে। চারপাশের হাজারো চাহনি তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ভেতরে ভেতরে আতঙ্কের ঢেউ উঠছে। এমন কেউ যার নাম শুনেই পুরো শহর কাঁপে, যার আইন সে নিজে তৈরি করে, সে কিনা সরাসরি তাকে লেডি বলে ঘোষণা দিল। ভয় আর আতঙ্কে সুবা এক চুল পরিমাণও নড়ে না সেখান থেকে। কিছুক্ষণ পর প্রিন্সিপাল সাহেব একজন লেডি শিক্ষক দিয়ে তাড়াতাড়ি এসে তাকে নামিয়ে আনেন। সহপাঠী এবং শিক্ষকেরা কেউ কিছু বলতে সাহস করে না, শুধু চোখে চোখে সব প্রশ্ন করে। সুবা নির্বাক, কিছু না বলে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে কলেজ থেকে সেদিন রাতে। আর শ্রীনগরে তামিমের সবচেয়ে পছন্দের জায়গা হলো পোড়াবাড়ি। খানিকটা রাজা বাদশাদের আমলের মতো, স্যাঁতসেঁতে দেওয়াল, শেওড়া ধরা খোলা চাঁদ আর গাছে ভরপুর। একদম মনোমুগ্ধকর একটি জায়গা। তামিম সুন্দর মতো নিজের ফোনে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সেখানে চলছে সেই দিনের প্রোগ্রামের ভিডিও রেকর্ডিং। তামিম একবার পেছন দিকে ফিরে তাকায় নিজের পঞ্চপাণ্ডবের দিকে। তামিম তাকানোর সাথে সাথে তারা 5 জনই দূরে চলে আসে আর চারপাশে ভাগ হয়ে দাঁড়ায়। কালকে মেয়েটার সব ডিটেলস আমার চাই, নাম, বয়স, পরিবার, কোথায় থাকে, কি করে, সব। পঞ্চপাণ্ডব ভয়ে ভয়ে মাথা নাড়ে, কারণ তারা জানে তামিম যখন কোনো কিছু চায় তখন সেটা আকাশের চাঁদ হলেও এনে দিতে হয়। তামিম হালকা হেসে আবার স্ক্রিনের দিকে তাকায়, চোখে সেই ভয়ঙ্কর রূপবতী নারীর ছায়া। এই কোন মরণ খেলার ইঙ্গিত পাচ্ছি রে? খেলা? মাহির সতর্ক হয়ে প্রশ্ন করে। দিলের খেলা, মোহব্বতের খেলা। তামিম তার কালো চশমা খুলে ফু দিয়ে আবার পড়ে ফেলে। এই ফাঁদে পড়লে হয়ে যাবে আমার সর্বনাশ। কালামানিক একটু ভাব নিয়ে বলে, ভাই, আপনার জন্য তো কেউ ফাঁদ খুলে শান্তি পাবে না। দিন শেষে দেখবেন নিজেই সেই ফাঁদে পড়ে আছে। কালামানিকের কথা শুনে বোমা সাকিব ওর মাথায় একটি গাঁট্টি মারে। তুইও কালা, তোর চিন্তাও কালা। ভাই প্রেমের কথা কইছে। সবাই খুব উচ্চ স্বরে হেসে ওঠে।
আর তামিম আবার সেই স্ক্রিনে দৃষ্টি নিক্ষেপ করে। ওয়েলকাম টু মাই লাইফ পড়ি। শিকদার বাড়ি। আজ বাসায় ফিরে মাকে কিছু বলতে পারেনি সুবা। অবশ্য অন্যান্য দিনও যে বলে এমনটা নয়। সুবা খুবই চাপা স্বভাবের একটি মেয়ে। শান্ত বচনভঙ্গি, সুন্দর, সবার কথা শুনে আর খুব মিষ্টি স্বভাবের। মইনুল হোসেন এবং ফাতেমা বেগমের বড় মেয়ে সুবা। সুবার বাবা একজন ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা হওয়ায় তেমন বেশি বাবার সাথে ঘনিষ্ঠতা নেই সুবার। কিন্তু বাবা বলতে অন্তঃপ্রাণ মেয়েটি, তাই বাবার মতোই ব্যাংকার হতে চায় সে। কিন্তু তার এই পড়াশোনার লক্ষ্যভেদ করে ঢুকে পড়েছে আর অন্য চিন্তা। সুবা রাতভর বিছানায় ছটফট করে। বারবার তামিম সরকারের সেই মৃদু অথচ হুমকিময় শব্দগুলো মনে পড়ে। সে স্মাইল এরে ওর আশেপাশে কোনো ছেলেকে দেখেছে, সে যেন নিজের কাফনের কাপড় কিনে রাখে। এই কথাগুলো সুবার মনকে তছনছ করে দেয়। সে সারা রাত খুব ভয় কাটায় আর অনেক উল্টা পাল্টা চিন্তা করতে থাকে। সে জানে এটা কোনো সাধারণ হুমকি নয়, এটা তার জীবনের শুরু হতে চলা এক অন্ধকার অধ্যায়ের ঘোষণা। পরদিন সকাল। প্রতিদিনের মতো আজকেও ঠিক সকাল 8:45 কলেজে যাওয়ার জন্য রেডি হয় সুবা। আর তাকে নিতে এসেছে তার 3 বান্ধবী কলি, কাকুলি আর মান্তাসা। কলি আর কাকুলি যমজ হওয়ার পরও তাদের মুখমণ্ডলে বেশ ভিন্নতা রয়েছে, যার ফলে তাদের মধ্যে প্রায়ই বেশি সুন্দর এটা নিয়ে স্নায়ুযুদ্ধ চলে। সুবা এবং তার বান্ধবীরা কলেজে যাওয়ার জন্য বের হয় আর রিক্সা খুঁজতে থাকে, কিন্তু কোনো রিক্সাই পায় না তারা। এরই মধ্যে তাদের সবার সামনে একটি কালো রঙের BMW উপস্থিত হয়। দুটো অপরিচিত লোক বেরিয়ে আসে। একজন এগিয়ে এসে বিনয়ের সাথে বলে, ভাবি, আপনার জন্য গাড়ি পাঠিয়েছে তামিম ভাই। সুবার মুখ শুকিয়ে যায়, হাঁটু কাঁপতে থাকে, ভয়ে এদিক ওদিক তাকাতে থাকে। যদি কেউ দেখে ফেলে সেই ভয়। ভাবি সাহেব, উঠেন না কেলা। সুবা খুবই বিনয়ের সাথে বলে। দেখুন, আমি যেতে পারবো না, আপনারা প্লিজ চলে যান। কালামানিক আবার বলে ওঠে, ভাবি, আপনি যদি না আসেন ভাই কিন্তু কাম ফালাইয়া আসবো আপনারা নিতে। চোখ দিয়ে অঝরে পানি গড়িয়ে পড়ে সুবার। কারণ যাকে গোটা শহর ভয় পায় সে কেন এত মেয়ে থাকতে তার পেছনেই লাগলো। সুবা কোনোদিন কল্পনাও করেনি তার জীবনে এমন ঝড় আসবে তামিম সরকার নামে। সুবা আর কোনো কিছু চিন্তা না করে তার 3 বান্ধবীকে নিয়ে সোজা জোরে জোরে রাস্তা দিয়ে হেঁটে যেতে থাকে সরকার বাড়ি। আর শ্রীনগরের প্রাণকেন্দ্রে অবস্থিত বিশাল ডুপ্লেক্স বাড়িটি সরকার ভিলা, যাকে সবাই সরকার বাড়ি নামেই বেশি চেনে। সাদা মার্বেলের মতো চকচকে ফ্লোর, বিশাল লন, কাচের জানালা দিয়ে দেখা যায় শহরের ব্যস্ততা। এই বাড়ির প্রতিটি ইটে, কাঠে, মার্বেলে মিশে আছে ক্ষমতার ঘ্রাণ। তানভীর সরকারের রাজনৈতিক প্রভাব এতটাই ব্যাপক যে এখানে দেশের হাই প্রোফাইল লোকরাও ঢুকতে সাহস পায় না। সরকার ভিলার বৈঠকখানায় চলছিল তানভীর সরকার ও তামিমের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা। আমি চাই না আপনি এই রাজনীতির জন্য কোনো বিপদে পড়েন বাবাজান। বিভিন্ন নেতাদের চোখ আপনার উপরে। তামিম ঠোঁটে এক চিলতে হাসি টেনে বলে, আমার ফোন নম্বরটা দেখলে যেখানে তাদের ব্যান্ড ভেজে যায় সেখানে নজর। আব্বাজান, আমি এমপি তামিম সরকার, পরে আগে আপনার ছেলে, অর্থাৎ প্রধানমন্ত্রী তানভীর সরকারের ছেলে। আমার পেছনে লাগে সোজা না। তানভীর সরকার হালকা হেসে বলে। আপনি শুধু আমার ছেলে না, আমার অমূল্য সম্পদ। তামিম আর তানভীর সরকারের কথার মাঝেই ছোট করে তামিমের ফোনে একটি টেক্সট আছে, যেটা দেখার পরপরই তামিমের মুখের নকশা বদলে যায় আর সে উঠে বেরিয়ে আসতে থাকে সরকার ভিলা থেকে। তামিম খুব রেগে সরকার ভিলা থেকে বের হতে থাকে। তামিমকে রেগে বের হতে দেখে সাথে সাথে তার পঞ্চপাণ্ডব এসে হাজির হয়। ভাই, কারে উড়াইতে হইব, নাম কোন কালি? বোমা সাকিব সবসময় উত্তেজিত থাকে মানুষ ওড়ানোর ক্ষেত্রে। তার নিজ হাতে বানানো বোম দিয়ে সে এই পর্যন্ত অনেক মানুষকে উড়িয়েছে। তামিম কারো কথা না শুনে সোজা গাড়িতে উঠলে। গাড়ি সোজা সিটি কলেজের দিকে নিয়ে যা। সিটি কলেজ। রোদ ঝলমলে দুপুরে কলেজ চত্বর কাঁপিয়ে কালো জিপ এসে থামে। আর শ্রীনগরের বাতাস যেন থেমে গেল তামিম সরকারকে নামতে দেখে। চারদিক করা নিরাপত্তায় ঘিরে ফেলে তার দেহরক্ষীরা। কেউ কিছু বোঝার আগেই সে উঠে যায় দ্বিতীয় তলার ক্লাসরুমে, দ্বাদশ শ্রেণীর বি সেকশনে।
তখন সুবার ক্লাস চলছিল। সে খুব মনোযোগ দিয়ে ক্লাস করছিল। কালকের ঘটনার পর তার জন্য কলেজে আসা খুবই মুশকিল ছিল, কিন্তু বাবার স্বপ্ন পূরণে সে কোনো কিছুর তোয়াক্কা না করে কলেজে আসে আর মুখে বুঝে ক্লাস করতে থাকে। সহপাঠীরা অবশ্য তাকে নিয়ে বেশ কানাঘোষা করে, কিন্তু তেমন একটা পাত্তা দেয়নি সুবা। ক্লাসে যখন সবাই খুব মনোযোগী, ঠিক তখনই তামিম আর তার পঞ্চপাণ্ডবদের নিয়ে ক্লাসে উপস্থিত হয়। তামিমকে দেখা মাত্র শিক্ষক ক্লাস বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে পড়ে আর ক্লাসে পিন ড্রপ সাইলেন্টের নিরাপত্তা বজায় রাখে। সবার মুখে ইতিমধ্যে একটা ভয় চলে আসে। তামিম সোজা সুবার বেঞ্চের সামনে দাঁড়ায় আর সুবার দিকে তাকিয়ে থাকে। তামিম দাঁড়ানো মাত্রই সুবার সহপাঠীরা উঠে অন্যদিকে চলে যায় আর সুবা মাথা নিচু করে তখনও বসে থাকে। ভয়ে তার হাত পা কাঁপতে থাকে। যার সামনে আরশিনগরের কেউ ভয়ে কথা বলতে পারে না, সে কিনা তার সামনে দাঁড়িয়ে আছে। তামিম খুব কড়াভাবে বলে, গাড়ি পাঠিয়েছিলাম। সুবা ধীরে ধীরে উঠে দাঁড়ায় আর মাথা নেড়ে হ্যাঁ বোঝে। তামিম খুব জোরে ঝাড়ি দিয়ে ওঠে সুবাকে। তো আসিসনি কেন? তামিমের ধমকে কেঁপে ওঠে সুবা। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। তামিম একটু ঝুঁকে সুবার মুখ বরাবর নিজের মুখ নিয়ে আসে। আমি কিন্তু খুব ভালো লোক না, যা বলবো চুপচাপ শুনবে। সুবা মাথা নেড়ে সম্মতি জানায়। সব ছাত্রছাত্রী স্তব্ধ, শিক্ষক নির্বাক। বডিগার্ডদের ইশারা করে বেরিয়ে যায় তামিম। প্রিন্সিপাল অফিস। প্রিন্সিপাল রুমে সিনিয়র টিচারগণ এবং বেশ কিছু শিক্ষক মণ্ডলী মুখ গম্ভীর করে বসে থাকে। পিয়নকে দিয়ে সুবাকে ডেকে পাঠানো হয়। সুবা এসে সবাইকে সালাম দেয়। কয়েকজন উত্তর নিল তো কয়েকজন চুপ করেই থাকলো। কিছুদিনের জন্য তোমাকে বিরতি নিতে হবে শুভা, তুমি আর কলেজে এসো না। চোখ দিয়ে অঝরে পানি পড়ে সুবার। আমার কি দোষ স্যার? আমরা জানি, কিন্তু পরিস্থিতি তো বোঝে না। সুবা নিঃশব্দে বেরিয়ে কী বা বলবে সে? তার বলার মতো ভাষা তো নেই। রাত 9টা। শিকদার বাড়ি। বাড়ি ফিরে আজকে কি হয়েছিল তার সাথে তা মাকে জানাতে পারেনি সুবা। খুব ভয় আর আতঙ্কে থাকে সে। যদি তার বাবা জানতে পারে তার যে কি অবস্থা করবে সেটা ভালো মতোই জানে সুবা। সুবা চুপচাপ বসে থাকে। মোবাইলে একটার পর একটা অজানা নাম্বার থেকে কল আসতে থাকে। সবগুলো কেটে দেয় সে, কারণ সে জানে এগুলো কার কল। সুবা ফোন অফ করে চুপচাপ পড়াতে মনোযোগ দেয়। এমন সময় দরজায় কলিং বেল বেজে ওঠে। 2 থেকে 3 বার বাজার পরও যখন কেউ দরজা খোলে না, সুবা নিচে চলে যায়। হয়তো মা কোনো কাজে ব্যস্ত, তাই শুনতে পায়নি। সুবা দরজা খুলতেই দেখে একটি খাম রাখা। খামের ভেতরে একটি ছোট সাদা কাফনের কাপড় আর একটি ছোট নোট। আর একবার ফোন রিসিভ না হলে এটা কিছুক্ষণের মধ্যেই দরকার হবে তোর। সুবা থরথর করে কাঁপতে থাকে আর দরজা বন্ধ করে সোজা নিজের রুমে চলে যায় আর ফোন অন করে। সাথে সাথে কল আসে তামিমের। সুবা কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করে। হ্যালো, কে? ফোনের ওপাশ থেকে খুব গম্ভীর একটা কণ্ঠ ভেসে আসে। আমি ছাড়া আর কেউ কল দেয় তোকে? সুবা তামিমের গলা শুনে শুকনো ঢোক কিনে। কিরে, কথা বল। সুবা আধ ভাঙা গলায় জবাব দেয় না। যদি সঠিক সময় কল রিসিভ না হয় তো আমার থেকে কেউ খারাপ হবে না। সুবা শুধু জি আচ্ছা বলে। কালকে লাল ড্রেস পরবি, নাহলে যে ড্রেস পরবি সেটাই তোর রক্ত দিয়ে লাল করব। তামিমের কথা শুনে খুব ভয় পেয়ে যায় সুবা আর তামিম ফোন কেটে দেয়। কিন্তু লাল ড্রেস পরে সুবা যাবেটা কোথায়? তাকে তো কলেজে যেতে না করেছে প্রিন্সিপাল। সুবার সাথে কথা বলে তামিম মৃদু হাসি দেয়। নিজের অজান্তেই কিভাবে যে বয়সে ছোট একটা মেয়ের জন্য পাগলামি শুরু করো তামিম সেটা সে নিজেও বুঝতে পারেনি। তামিমের চিন্তার মাঝেই সার্ভেন্ট এসে জানায় তার লোকেরা খুব আর্জেন্ট কথা বলতে চায় তার সাথে। তামিমও নিচে আসে। তামিমকে নিচে আসতে দেখে সবাই একটু ভয়ে ভয়ে থাকে আর একজন আরেকজনকে ধাক্কাধাক্কি করতে থাকে। কিভাবে বলবে? কি বলবি জলদি বল। ভাই, আসলে আমরা হবলে জানবার পারছি খবরটা। কিসের খবর? ভাই, মেয়েদের মতো হেয়ালি না করে বল। ভাই, ভাবি সাবরে কলেজ থেকে বের করে দিছে ওই প্রিন্সিপাল। সুবাকে বের করে দেওয়ার কথা শোনা মাত্রই তামিমের চোয়াল শক্ত হয়ে আসে। সাকিব, ভাই, যে কলেজ আমার শখের নারীকে বের করে দিয়েছে সেই কলেজ যেন না টিকে থাকে। ভাই, অহনি বোমা মারতেছি ভাই। সাকিব তাড়াতাড়ি করে বের হয়ে যায় কলেজের উদ্দেশ্যে।
মানিক, জি ভাই। প্রিন্সিপাল আর যারা ছিল তাদের নিয়ে আয়। ওকে ভাই। কালামানিকও বেরিয়ে পড়ে সুবার শিক্ষকদের আনতে। আর তামিম চোয়াল শক্ত করে দাঁড়িয়ে থাকে। এত বড় কলিজা কার সে দেখবে আজকে। তামিমের চোখের রং রাগে রক্তিম বর্ণ ধারণ করে। কেউ তার শখের রমণীকে অসম্মান করেছে মানে তাকে অসম্মান করেছে। আর এই আরশিনগরে যে তার নাম রঙ্গমঞ্চ খানায় লেখা হয়ে গেছে তার নিশ্চিত শতভাগ। পঞ্চ পাণ্ডবরা যে যার কাজে খুব সুন্দর মতো লেগে গেছে, কারণ তারা জানে আজ যদি এক চুল ও ভুল হয় তাহলে তামিম তাদেরও শেষ করে দেবে। ঠিক তখনই ফোন আসে কালামানিকের। ভাই, লোকজন রেডি। প্রিন্সিপাল, সেকেন্ড মাস্টার আর 3জন টিচার সবাই গাড়িতে। তামিমের মুখে চিরচেনা সেই হাসি। রঙ্গমঞ্চ থানায় নিয়ে আয়। আজকে ওদেরকে শেখাতে হবে সরকার কারে কয়। রঙ্গমঞ্চ খানা। টিচারদের এক এক করে নামানো হয়। সবার চোখে কালো কাপড় হাত বাঁধা। তামিম চেয়ার ঘুরিয়ে পায়ের ওপরে পা তুলে বসে। এক এক করে সবার চোখের কাপড় খুলে দেওয়া হয়। প্রিন্সিপাল, যিনি তার বউকে কলেজ থেকে বের করে দিয়েছে, আর সাথে তার কয়জন সহযোগী। কে রে, কে তোকে ক্ষমতা দিছে আমার শখের নারীকে বের করে দেওয়ার? প্রিন্সিপাল কাঁপতে কাঁপতে বলে। স্যার, মাফ করবেন, আমরা জানতাম না ও আপনার পছন্দের। তামিম মৃদু হাসে। আমার শখের নারীকে না চেনার অপরাধ পুরো আরশিনগর দেখবে এবার। তামিমের কথা শুনে সকল শিক্ষক ভয়ে কাঁপতে থাকে আর কান্নায় ভেঙে পড়ে। কিন্তু তাতেও মন গলেনি তামিমের। তারপর ইশারা করে সাকিবকে। শিক্ষা দে এদের। সাকিব আগুনের মতো চোখে তাকায়। ভাই, শুধু শিক্ষা না, শরীরে লিখে দিমু, সরকারের আদেশ অমান্য করা মানেই মৃত্যু। পরদিন সকাল। খুব সকাল করে ঘুম থেকে ওঠার অভ্যাস সোবার। আজও তার ব্যতিক্রম নয়। কিন্তু আজকের সকালটা কেমন যেন বিষাদময়। না চারপাশে আওয়াজ কানে আসছে আর না কোনো কোলাহল। কেমন যেন নিঃস্ব লাগছে সবকিছু। সকালে চারপাশ কেমন যেন অস্বাভাবিক শান্ত। কিন্তু এমন তো নয়, হয় না সচরাচর। সুবা একটুর জন্য বারান্দায় যায়। যে দেখে পুরো রাস্তা ফাঁকা। হয়তো সে আজকে খুব তাড়াতাড়ি উঠেছে। সুবা ফ্রেশ হয়ে নিচে আসে। মা রান্না করে আর সুবার বাবা টিভিতে কিছু একটা দেখছে। একটাই খবর, আরশিনগরের নামকরা কলেজে আগুন, 3জন শিক্ষক গুরুতর আহত, প্রিন্সিপাল নিখোঁজ। নিউজটা শোনা মাত্র সুবার পা ঠান্ডা হয়ে যায়। ভয়ে তার চোখে পানি চলে আসে। ঠিক তখনই সুবার বাবা তাকে পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে। দেখেছিস মা, তোদের কলেজে ভয়াবহ আগুন লেগেছে। তবে তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে অন্য কলেজে ভর্তি করে দিব। সুবা তার বাবার কথায় মাথা নেড়ে হ্যাঁ জানায়। কিন্তু তার মনে চলছিল অন্য ভয়। সে জানে এসব কার কাজ। সুবা যেন দাঁড়িয়ে থাকার শক্তিটুকু হারিয়ে ফেলে। তাই সে নিজের রুমে যেতে থাকে। শুভা, নাস্তা করে যা মা। জি আচ্ছা মা। সুবা তার পরিবারের সাথে কোনো রকম নাস্তা করে খাবার যেন তার গলা দিয়ে নামছে না। সুবা কোনো রকম খেয়ে রুমে চলে আসে। রুমে এসে কান্নায় ভেঙে পড়ে সে। ঠিক তখনই তার ফোনে একটি নোটিফিকেশন আসে। মোবাইলটা হাতে নেয়। একটি ছোট্ট মেসেজ আছে তাতে। বিকেল 5টায় দেখা হচ্ছে পড়ি। মেসেজটা পাওয়া মাত্র সুবার কলিজার পানি শুকিয়ে যায়। সে এই কোনো বিপদে পড়ল। সুবা এবার আয়নার নিজেকে দেখে। ভয়, অভিমান, অসহায়ত্ব সব মিশে যাচ্ছে। নিজেকে নিজেই জিজ্ঞেস করে, কিভাবে বাঁচবো আমি তামিম সরকারের হাত থেকে? সরকার ভিলা। তানভীর সরকার কিছু একটা নিয়ে চরম চিন্তিত। উনি তার দলের লোকদের সাথে কিছু একটা নিয়ে আলোচনা করতে থাকে। ভোট কিভাবে আসবে জানি না, কিন্তু সরকার আমাকেই হতে হবে। স্যার, অপোজিট পার্টিরা এবার আচ্ছা করে মাঠে নেমেছে। মনে হয় না এতটা সহজ হবে। না বলে কোনো শব্দ আমি আমার ডিকশনারিতে নাই নেতা। তামিমের কথা শুনে উপস্থিত নেতারা ভয়ে থতমত খায়। কারণ এই একজনই আছে যাকে 8 থেকে 80 সকলে জমের মতো ভয় পায়। তামিম সিঁড়ি দিয়ে নামতে থাকে আর নেতারা সাথে সাথে দাঁড়িয়ে যায়। নির্বাচন হোক কিংবা না হোক, প্রধানমন্ত্রী আমার আব্বা জানি হবে। আর যদি না হয়, নিজেদের কবর কোথায় করতে হবে সে জায়গা ঠিক করে নিও। তামিমের কথায় সকল নেতারা শুকনো ঢোক গিলে। স্যার, আপনি কোনো চিন্তাই করবেন না, আমরা আছি তো। এসব বিষয় নিয়ে চিন্তা তামিম করে না।
আরশিনগরের বাতাসে বাতাসে নির্বাচনের হাওয়া প্রবাহিত হওয়ার সাথে সাথে এখন তামিম সরকারের প্রেমের হাওয়াটাও খুব জোরেই বইছে। কিন্তু সকলের আফসোসের বিষয় হলো তামিম সরকারের মতো নির্দয় লোকের পাল্লায় পড়ল কে? এতটা হতভাগা কে আছে এই আরশিনগরে? সরকার বাড়ি। নেতাদের সাথে তানভীর সরকারের কথোপকথনের মাঝেই তামিম সরকার নিচে নেমে আসে, আর তাকে নামতে দেখে উপস্থিত নেতাদের ঘাম ছুটতে থাকে। আপনারা বসুন। তানভীর সরকারের কথা মতো সবাই বসে, কিন্তু মনে ভয় রয়ে গেছে। তামিম আসবে আর কিছু করবে না এটা ভাবা মূর্খতা। আব্বাজান, চোখটা 2 মিনিটের জন্য বন্ধ করেন। তামিমের কথা মতো তানভীর সরকার চোখ বন্ধ করে নেয়, কারণ তিনি ভালো মতোই জানেন এখন এখানে কি হতে যাচ্ছে। চোখের সাথে সাথে যদি কোনোটাও বন্ধ করতে পারতেন তাহলে হয়তো তানভীর সরকার একটু স্বস্তি পেতেন। কিছুক্ষণ পর তানভীর সরকার চোখ খুলে আর বড় বড় চোখ মেলে তাকায় সামনে চাপাতি হাতে দাঁড়িয়ে থাকা রক্তে চুপসে পড়া তামিমের দিকে। তামিমের পুরো শরীর তাজা রক্তে ভরা। পরক্ষণেই তানভীর সরকারের কানে গোড়ানো আওয়াজ আসে। তিনি নিচে তাকায়, আর শুকনো ঠোক গেড়ে খালেদা রশিদ নিজের কাটা গলা নিয়ে এখনও নিচে চাতক পাখির মতো গংড়াচ্ছে। একটু যদি বাঁচতে পারে সে। তামিম তার হাতে থাকা সিগারেটটি শেষ করে এক কোপে খালেদ রশিদের মাথা আলাদা করে দেয়। বাকি নেতারা ভয়ে থরথর করে কাঁপতে থাকে। তামিম তাদের সামনে এসে দাঁড়ায়। তামিম দাঁড়ানো মাত্র কয়জনের পেন্ট ভিজে যায় ভয়ে। আমার আব্বা হইতেছে আমার জান। যে মাথা দিয়ে আমার আব্বাজানকে মারার পরিকল্পনা করছিল, সে মাথা আলাদা হওয়ার দরকারই ছিল। নেতারা তামিমের কথা শুনে আর নিচে পড়ে থাকা বাকি 7 জন নেতার মর্মান্তিক মৃত্যুর দৃশ্য দেখে শুকনো ঠোক গেড়ে। আমার আব্বার দিকে যে চোখ দিয়ে তাকাইব, তার চোখ খুলে আমি মার্বেল খেলবো। তামিম নেতাদের ওয়ার্নিং দিয়ে সরকার বাড়ির মূল ফটকে চলে যায় আর সামনে বসে পড়েন। আর তানভীর সরকার এক বালতি দুধ তামিমের শরীরে ঢেলে দেয়। এটা প্রথমবার নয় যে এমন করছে তানভীর সরকার। তামিম যতবার বাড়িতে রক্তের বন্যা বহায় ততবার তানভীর সরকার তাকে দুধ দিয়ে গোসল করে। এরপর তামিম সোজা চলে যায় তার রুমে, আর তানভীর সরকার অন্ধরমহলে। আয়ুব, জি কর্তা। লাশগুলোকে সরা আর বাড়িটা পরিষ্কার কর। আমার তামিম নিচে নামতে নামতে যেন সব পরিষ্কার হয়ে যায়। আজ্ঞে কর্তা। বিকেলবেলা তানভীর সরকার আর অন্য নেতারা সরকার বাড়িতে নির্বাচন নিয়ে আলোচনায় ব্যস্ত। সকালে তামিমের করা কাণ্ডে এখনও সবার চোখে মুখে ভয় লেগে আছে। ঠিক তখনই তামিমের রুমের দরজা লক খোলার শব্দ হয়। খুব সুন্দর করে রেডি হয়ে নিচে নেমে আসে তামিম। তামিম বরাবরই একই রকমের স্টাইল ফলো করে, হয় পাঞ্জাবি না হয় ৮-৬ কালো শার্ট আর স্লিম ফিট প্যান্ট। যেন প্রতিটি সেলাইয়ে গাঁথায় আছে দাপটের ঘোষণা। এক হাতে ফোন, অন্য হাত পকেটে, চোখে কঠোরতা আর মুখে দুর্নিবার দাপট। হাতে মোটা স্বর্ণের ব্রেসলাইট আর চোখে চিরচেনা সেই কালো সানগ্লাস। তামিমকে নামতে দেখে চারপাশের মানুষগুলো নিঃশব্দে সরে দাঁড়ায়, যেন হাওয়া থেমে যায় তার এক পা ফেরার শব্দে। তামিম নামতে নামতে বলে, ক্ষমতা মানে চেয়ারে বসে থাকার না, ক্ষমতা মানে আমি হাঁটলে রাজপথ নিজে থেকে ফাঁকা হয়ে যাওয়া। কথাটি বলতে বলতে তামিম চলে যায়, আর নেতারা ওইভাবেই তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সারা সকাল দুপুর খুব ভয় কাটে সুবার। এখন কিভাবে সে বাড়ি থেকে বের হয়, কারণ সুবা সচরাচর বাড়ি থেকে বের হয় না কলেজ ছাড়া। আর কিভাবেই বা তামিম সরকারের মুখোমুখি হবে, এটা ভেবেই সুবার কপালে চিন্তার ভাঁজ পড়ে। আর সেই নগরে বড় হওয়ার পাশাপাশি তামিম সরকারের ভয় তার মনেও ছিল। যাকে পুরো শহরের মানুষ জমের মতো ভয় পায়, তার সাথে কিভাবে সে দেখা করবে, আর কিভাবেই বা তার মুখোমুখি হবে। সুবার চিন্তার মাঝেই গাড়ির হর্নের আওয়াজ তার কানে আসে। সে সাথে সাথে ব্যালকনিতে যেয়ে দাঁড়ায়। নিচে তাকানো মাত্র তার ভয় আরও বেড়ে যায়। তামিমের 2 জন লোক গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তাকে নেওয়ার জন্য, কিন্তু সুবা কিভাবে তার মাকে বলে বের হবে এটাই খুঁজে পায় না। সুবার চিন্তার মাঝেই তার মা তাকে ডাকতে আসে উপরে। মাকে উপরে আসতে দেখে সুবার ভয় আরও বেড়ে যায়। তাহলে কি সব জেনে গেল তার মা? শুভা, জি মা। তোর বান্ধবী কাকুলি এসেছে তোকে নিতে। তোদের কোচিংয়ে যে বিকালে টেস্ট পরীক্ষা আছে বলিসনি তো? মায়ের কথা শুনে বেশ হতভম্ব হয়ে যায় সুবা। তার জানা মতে এমন কিছুই তো আজকে নেই। তাহলে কি রে, যাবি তো নাকি? জি আম্মু।
সুবা তার মায়ের সাথে নিচে নেমে আসে। সুবা আসার সাথে সাথে কাকুরি তার হাত ধরে নিয়ে যায়। আন্টি আসি তাহলে আমরা। আচ্ছা মা, সাবধানে যেও তোমরা। কাকুরি সুবাকে নিয়ে বাড়ির বাইরে বের হয়। শোভা, তামিম স্যার তোকে যেতে বলছে, তুই যা, আমি আসছি। কাকুরির কথা শুনে সুবার ভয় আরও বেড়ে যায়। তার মানে এসব তামিমের কারসাজি। সুবা বের হওয়ার সাথে সাথে তামিমের লোক গাড়ির দরজা খুলে দেয়। ভাবি সাহেব, এ তো লেট কেলা? ভাই অনেকক্ষণ ধইরা অপেক্ষা করতেছে কইলাম। সুবা কোনো কথা বলে না। এদিক ওদিক ভালো মতো দেখে তাড়িতে উঠে যায়। আর তার মনে মনে অনেক দোয়া পড়তে থাকে যেন তামিমের সাথে তার দেখানো হয়। গাড়ি তার গতি যত দূর বাড়াচ্ছিল, সুবার হৃদস্পন্দন তত বেড়ে যাচ্ছিল। বেশ অনেকটা পথ যাওয়ার পর গাড়ি আরশিনগরের জঙ্গলে পোড়া বাড়ির সামনে থামে। সুবার গাড়ি থামার সঙ্গে সঙ্গে একজন লোক এসে তার গাড়ির দরজা খুলে দেয়। সুবা ভয়ে ভয়ে নেমে পড়ে। নেমে দেখে বেশ অনেকজন লোক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সুবাকে একজন পথ দেখিয়ে তার সাথে যাওয়ার জন্য বলে। সুবা সেই লোককে অনুসরণ করে সামনে এগোতে থাকে। তামিম পেছনে হাত দিয়ে উল্টো দিকে ফিরে তাকিয়ে আছে। ভাই ভাই, ভাবি সাহেব আইছে। তামিম হাতের ইশারা দিয়ে সবাইকে চলে যেতে বলে। আর সুবা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। লাল সিম্পল মিরর ড্রেসে আকাশ থেকে নেমে আসা পরি লাগছিল সুবাকে। সুবাকে দেখা মাত্র তামিমের মুখের নকশা পরিবর্তন হয়ে ফিল্মের রোমান্টিক হিরোদের মতো হয়ে যায়। সে ধীরে ধীরে সুবার দিকে কাছে আসতে থাকে। তামিমের প্রতিটি কদমে যেন সুবার হৃদস্পন্দন বেড়ে যায়। সে ভয়ে ঘামতে থাকে, শুকনো ঢোক গিলতে থাকে। তামিম সুবার খুব কাছে এসে দাঁড়ায়। সুবা ভয়ে নিজের জামা খামচে ধরে। সুবা তামিমের থেকে বেশ খাটো হওয়ায় তামিম একটু ঝুঁকে সুবার ডান গালে চুমু খায়। তামিমের এমন গান্ডে সুবার চোখ বড় হয়ে যায়। আসতে অসুবিধা হয়নি তো? সুবা মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। দেখো, আমি মানুষ ভালো না, যা বলবো অক্ষর অক্ষরে পালন করবা, না হলে আমার হাতেই তোমার জানাজা উঠবে। তামিমের কথা শুনে সুবার ভয় আরও বেড়ে যায়। সে শুধু তামিমের কথায় মাথা নেড়ে হ্যাঁ সম্মতি জানায়। নিচ থেকে মুখ ফুটে একটা কথাও বলে না। এখন বাড়ি যাও। আয় মাহির, তোর ভাবিকে বাড়ি দিয়ে আয়। মাহির এসে খুব সম্মানের সাথে সুবাকে সাথে নিয়ে যায়। সুবা যতক্ষণ না যায় তামিম এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তোমার চোখে দেখলাম আমার সর্বনাশ। তামিম সানগ্লাসটা খুলে ফু দিয়ে আবার পরে ফেলে। আর সিগারেট টানতে টানতে রঙ্গমঞ্চ খানার দিকে যায়। সারা রাস্তা সুবা নিজের গালে হাত দিয়ে রাখে। তামিম যে হঠাৎ তাকে চুমু খাবে এটা সে কল্পনাও করতে পারেনি। সুবা বাড়ি ফেরার সাথে সাথে তার মা জিজ্ঞেস করে পরীক্ষা কেমন হলো আর এত তাড়াতাড়ি কিভাবে শেষ হলো। সুবা কোনো রকম বাহানা করে নিজের রুমে চলে আসে আর দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করে খুব জোরে জোরে সুবা কান্না করতে থাকে। বারবার তামিমের বলা কথাগুলো তার মনে পড়ে যাচ্ছিল। সে যদি তামিমের কথাগুলো না শুনে তাহলে তার মৃত্যু নিশ্চিত। এটা তো সুবা বুঝে গেছিল। অবশ্য তামিমের ভয়াবহতার কথা সুবা এর আগেও শুনেছে। যাকে সবাই ভয় পায় সেই পড়ল সুবার গলায়। সুবা নিজের নিয়তির কথা ভেবে খুবই ভেঙে পড়ে। সুবার কান্নার মাঝে তার ফোনে ভিডিও কল আসে তামিমের। তামিমের ছবি ভেসে ওঠার সাথে সাথে সুবার কান্না আরও বেড়ে যায়। এভাবে দুইবার কল ধরে না সুবা, ঠিক তখনই তার ফোনে মেসেজ আসে। আমাকে খারাপ হতে বাধ্য করো না, ইউ ক্যান্ট হ্যান্ডেল মি। তামিমের টেক্সট পাওয়ার সাথে সাথে সুবা তাকে কল ব্যাক করে আর ভয়ে ভয়ে তাকায় তার দিকে। তামিম কিছু না বলে কিছুক্ষণ সুবার দিকে তাকিয়ে থাকে, তারপর ফোন কেটে দেয়। আর সুবাও স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু পরক্ষণেই আবার তার ফোনে টেক্সট আসে। সি ইউ টুনাইট। টেক্সটটা দেখা মাত্র সুবার আতঙ্ক আরও বেড়ে যায়। টু নাইট মানে তামিম আসবে রাতে তার সাথে দেখা করতে। সুবা কি করবে কিছুই বুঝতে পারে না। একদিকে তামিমের ভয়, আরেকদিকে তার পরিবারের। কোথায় যাবে সে? সরকার বাড়ি। ইলেকশনের প্রচারণা শেষে তানভীর সরকার বেশ ফুরফুরে মেজাজ নিয়ে ছোট বড় সকল নেতাদের নিয়ে সবেমাত্র খেতে বসেছিল বিশাল সরকার বাড়ির বিশাল ডাইনিংয়ে। আর তাদের খাবার পরিবেশন করছেন সরকার বাড়ির কর্ত্রী আয়েশা সরকার। নরম স্বভাবের আয়েশা সরকার ছেলে বলতে অজ্ঞান। ছেলের সম্পর্কে কেউ বিন্দু পরিমাণের কটু কথা বললেও তার চোখের ভিষ হয়ে যায় সে। ইলেকশনের প্রায় প্রতি রাতেই আয়েশা সরকার নিজের হাতে রান্না করে নেতাদের খাওয়ান।
এখন এটি একটি পরম্পরায় পরিণত হয়েছে বলা যায়। গিন্নি, আমার ছেলে কি ফিরেছে? আয়েশা সরকার মুচকি হেসে বলেন, কর্তা, আপনার ছেলে কি কখনো আপনার আগে ফিরেছে? তানভীর সরকার একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে খাওয়াতে মনোযোগী হন। তামিম যে কখনো ফিরবে এটা একমাত্র তামিমই জানেন। শত চেষ্টা করেও তামিমকে ঘরে আটকে রাখতে পারেনি তারা। খাওয়া দাওয়ার মাঝেই তামিমের জিভ আসার শব্দ ভেসে আসে। তানভীর সরকার সদর দরজার বাইরে তাকিয়ে থাকেন। ছেলে যেহেতু এসেছে তাহলে একসাথেই খাবেন বলে, কিন্তু তামিমকে দেখে তার চিন্তার অবনতি ঘটে। সরকার বাড়ির মূল ফটক হতে তামিম সরকার আসছে। এক হাতে একটি মানুষের কাটা মাথা, আরেক হাতে তার চিরচেনা সেই গোল্ডেন চাপাতি, যার রক্তে রঞ্জিত, আর চোখে কালো চশমা যাতে একটু রক্তের ছিটে ফোঁটা লেগে আছে। তা নিয়ে তামিম সরকার বাড়িতে প্রবেশ করে। তামিমের এমন ভয়ঙ্কর দৃশ্য দেখা মাত্র নেতারা খাবার ধুয়ে দাঁড়িয়ে যান, যে যার মুখোমুখি হয়ে তাকায়। ভয়ে ঘাম ছুটে যায় তাদের। তামিম সেই কাটা মাথা নিয়ে তার আব্বাজানের সামনে দাঁড়ায় আর ঘাড় ঘুরিয়ে তার মাকে দেখে। আম্মা যান, আপনি অন্তর্মহলে যান, এখানে থাকলে রাতে ঘুমোতে পারবেন না। আয়েশা বেগম ছেলের কথা মতো ভেতরে চলে যান, কিন্তু তার ছলছল নয়ন বলছে অন্য কথা। তামিম তার আব্বাজানের পায়ের নিচে বসে তার কাটা মাথাটা রেখে দেয়, দিয়েই নেতাদের দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকান। আপনারা ব্যালট পেপারে ভোটে যেতেন আর আমি যেতে পাওয়ারে। রাজনীতির নামে আমি চলি না, রাজনীতি আমার নামে চলে। আমার আব্বাজানের বিরুদ্ধে যে দাঁড়াবে তার দশা এমনই হবে। তানভীর সরকার তামিমের মুখ বরাবর হাঁটু পেরে বসেন আর মাথায় হাত দিয়ে বলেন, কিছু খেয়েছেন আব্বাজান? না বাবা, খাই নাই এখনো। ফ্রেশ হয়ে আসেন, আমি অপেক্ষা করছি। জি ঠিক আছে। তামিম কাটা মাথাটা তার আব্বাজানের পায়ের নিচে রেখেই নিজের কক্ষে চলে যায় আর লম্বা একটা শাওয়ার নেয়। তামিম যাওয়া মাত্রই কর্মচারীদের দিয়ে পুরো সরকার বাড়ি পরিষ্কার করিয়ে নেন তানভীর সরকার, আর ছেলের জন্য অপেক্ষা করেন। তামিম বেশ কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে একটা সাদা পায়জামা পাঞ্জাবি পরে নিচে চলে আসেন। তামিম আসা মাত্র ভয়ে নেতারা দাঁড়িয়ে যায়। কলেজে ভয় থাকে ভালো, কিন্তু ভয়টা যেন তামিম সরকারের নামই হয়। তামিম চেয়ার টানতে টানতে বাকি নেতাদের উদ্দেশ্য করে কথাটা বলেন। তামিম বসা মাত্রই তানভীর সরকার তার গ্লাসে পানি ঢেলে দেয় আর নিজের হাত দিয়ে ছেলেকে খাওয়াতে থাকে, আর বাকি নেতাদেরও খেতে বলেন। বাবুজান, রাতে বাসায় থাকবে তো? তামিম পানি খেতে খেতে বলে, না আব্বাজান, আজকে একজন বিশেষ মানুষের সাথে দেখা করতে যাব, তারা না দেখলে আমার ঘুম আসে না। তানভীর বেশ আগ্রহ নিয়ে সেই বিষয় মানুষের কথা শুনতে চায়। তা বাবুজান, সেই বিশেষ মানুষটার কথা কি কিছু জানতে পারি? আব্বাজান, আগে আমি শিওর হয়ে নেই সে কতটুকু আমার বিশেষ মানুষ, তারপর বাড়িতে তুলে আনবো। তামিম তার বাবার পাঞ্জাবিতে নিজের মুখ মুছে বাইরে চলে যায়। তানভীর সরকার দেশের প্রধানমন্ত্রী হলেও ছেলের কাছে একদম সাধারণ মানুষ। নিজের ছেলেকে খাওয়ানো থেকে শুরু করে নিজের পাঞ্জাবি দিয়ে মুখও মুছে দেন। সুবা ভয়ে আর আতঙ্কে ঘুমোতে পারে না। ল্যাম্প লাইট জ্বালিয়ে পড়তে থাকে। কলেজ নেই তো কী হয়েছে, বই তো আছে, আর যাই হোক পড়াশোনা তো বাদ দেওয়া যাবে না। সুবা খুব মনোযোগ সহকারে পড়ছিল। পড়তে পড়তে হঠাৎ সামনে চোখ যায় সুবার। সামনে চোখ যেতেই কারেন্টের ঝটকা খাওয়ার মতো অবস্থা হয়ে যায় সুবার। তামিম তার সামনের চেয়ারে গালে হাত দিয়ে বসে আছে। তাকে দেখা মাত্র সুবার হৃদস্পন্দন বেড়ে যায়, ভয়ে গলা শুকিয়ে আসে। কিন্তু তামিম কখন আসলো আর কখন থেকেই বা বসে আছে? সুবার মা বাবা কেন কিছু বলল না? সব মিলিয়ে সুবা খুব ভয় পায়। তামিম চুপচাপ সুবার সামনে বসে থাকে। কি পড়ছো? সুবা ধীরে ধীরে বলে, অ্যাকাউন্টিং। তামিম সুবার বই নিয়ে বন্ধ করে সাইডে রাখে আর সুবার চেয়ার টেনে নিজের চেয়ারের কাছে আনে। বইয়ের হিসেবের পাশাপাশি আমার মনের হিসেবটাও রাখো। সুবা তামিমের কথা শুনে চোখ নিচে নামিয়ে ফেলে। তামিম হঠাৎ ঠান্ডা গলায় বলে, তুমি জানো আমি কাকে ভয় পাই? সুবার চোখে মুখে আতঙ্ক জমে যায়। যাকে সবাই ভয় পায় সে আবার কাকে ভয় পায়? নিচের রাগকে। আমি রেগে গেলে ভিতরে জানোয়ারটা আর থামে না। তামিম নিজের মুখ সুবার কানের কাছে নিয়ে আস্তে আস্তে করে বলে, তোমাকে ভালোবাসি বলে এখন মেরে ফেলেনি, কিন্তু তুমি যদি কখনো পালাতে চাও এই ভালোবাসায় তোমার মৃত্যুর কারণ হবে। তামিমের কথা শুনে সুবার চোখে পানি চলে আসে।
সুবার চোখে পানি দেখে তামিম তার নিজের হাতে মুছে দেয় আর সুবার মাথায় হাত বুলোতে বুলোতে বলে, আমাকে নিজের শত্রু বানাবে তো মরবে, গ্রহণ করো আমাকে। তোমাকে আজকে রাতটা সময় দিলাম, কালকে বিকেল 5টায় আমি তোমার উত্তর অপেক্ষায় থাকবো। সুবা শুধু মাথা নিচু করে তামিমের কথা শোনে। ভয়ে তার ভেতর থেকে কোনো কথাই বের হয় না। তামিম উঠে দাঁড়ায় আর দরজার কাছে যায়, যে ঘুরে আবার আসে সুবার কাছে, এসে একটু ঝুঁকে সুবার মুখ বরাবর বলে, তোমাকে একটা চুম্মা দেই? জি। তামিম সুবার গালে চুমু দেয়। উত্তরটা যেন হ্যাঁ হয় সুন্দরী, নাহলে পরশুদিন বুড়িগঙ্গার ঘাটে তোমার পরিবারের লাশ ভাসবে। তামিম চলে যায় সুবার রুম থেকে, আর সুবা পাথর মূর্তির মতো ওখানেই দাঁড়িয়ে থাকে। সে তামিমকে মন থেকে মানতে পারছে না, আবার না মেনেও যেতে পারছে না। খুব ভয় আর দোটানায় পড়ে যায় সুবা। সারা রাত আর দু চোখের পাতা এক করতে পারে না সে। তামিম সুবাদের বাড়ি থেকে এসে সোজা সরকার বাড়ি চলে যায় আর নিজের রুমে যে সেদিনের সুবার নাচের ভিডিওটা বড় স্ক্রিনে ছেড়ে দেয়। তামিম খুব মনোযোগ সহকারে সুবার নাচের ভিডিও দেখতে থাকে। পড়ি, আমার মতো নির্দয় মানুষকে বশ করেছো তুমি, তোমার আর নিস্তার নেই আমার হাত থেকে। তামিমকে আটকানো মুশকিল হয়ে যাচ্ছে তামিমের বাপ। তানভীর সরকার আয়েশা বেগমের কথার কোনো উত্তর দেন না, চুপচাপ বসে থেকে শুধু তার কথাগুলো শুনছিলেন। আমি বলি কি, তামিমের একটা বিয়ে দাও। এইবার তানভীর সরকার একটু নড়ে চড়ে বসে। কিন্নি, আপনার ছেলের মাঝে আমি নিজের যুবক বয়সের ছায়া দেখতে পাই। আপনাকে যেভাবে বাড়ি থেকে তুলে এনে বিবাহ করেছিলাম, দেখবেন আপনার ছেলেও একদিন সেম কাজটাই করবে। আয়েশা বেগম একটু অন্যমনস্ক হয়ে বলেন, बाप का बैठा सिपाही का घोड़ा कुछ नहीं तो थोड़ा थोड़ा। কিছু বললেন গিন্নি? না কর্তা, কিছু বলি নাই, বলে লাভ নাই। তানভীর সরকার আয়েশা বেগমের হাত ধরে বলে, যে আয়েশার জন্যে আমার মতো একজন লোক সাধারণ মানুষে পরিণত হয়েছে, তার কথার দাম নেই বলছেন গিন্নি? আমি চাই না আমার তামিম আপনার যুবক বয়সের রূপ ধারণ করুক কর্তা, আপনি তারে বুঝান। আয়েশা বেগমের মনের অবস্থা বুঝতে পারে তানভীর সরকার। একজন মায়ের থেকে বেশি তার সন্তানকে নিয়ে কেউ চিন্তা করে না। তানভীর সরকার উঠে দাঁড়ায় তামিমের ঘরে যাওয়ার জন্য। না, এভাবে সে তামিমকে দ্বিতীয় তানভীর সরকারে পরিণত করতে পারবে না। তানভীর সরকার এক কাপ কফি নিয়ে তামিমের ঘরে যায় আর পাসওয়ার্ড দিয়ে লক খুলে ভেতরে ঢুকে পড়েন। তামিম তখনও এক দৃষ্টিতে স্ক্রিনে সুভাষ সেদিনের নাচের ভিডিও দেখছিল। কে এলো কে গেল কোনো হেলদোল নেই তার। তানভীর সরকার কফিটা টেবিলে রেখে তামিমের পাশে বসেন আর তার মাথায় হাত দেন। হঠাৎ মাথায় হাত পড়াতে তামিমের ধ্যান ভাঙে, সে টিভি অফ করে তানভীর সরকারের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। তানভীর সরকারও বেশ কিছুক্ষণ ছেলের মাথায় হাত বুলোতে থাকেন। বাবজান, একটা কথা বলি আপনাকে। তামিম তার বাবার কোলে মুখ গুজে বলেন, আমাকে কিছু বলার জন্য আপনার কি পারমিশনের দরকার আছে আব্বাজান? তানভীর সরকার মুচকি হেসে ছেলের কপালে চুমু খায়। আপনি জানেন আমি এই দুনিয়াতে কাকে সবচাইতে বেশি ভালোবাসি? জি আব্বাজান, আমার আম্মাকে। আপনাকেও। তামিম চোখ ঘুরে তার আব্বাজানের দিকে তাকায়। আব্বাজান, আপনি ছাড়া কেউ নেই আমাদের, আমার কলিজার ধন। আমার কিছু হয়ে গেলে আমি আর আপনার আম্মা পাগল হয়ে যাব। তামিম উঠে তার আব্বাজানের সামনে বসে আর তানভীর সরকারের হাত ধরে বলে, আব্বাজান, ধরেন আপনার চোখ দুটো অন্ধ হয়ে গেল, আপনি কি কিছু দেখতে পারবেন? আপনার কি আর বাঁচতে মন চাইবে? তানভীর তামিমের কথার অর্থ বুঝতে না পেরে শুধু তাকিয়ে থাকেন তার দিকে। আব্বাজান, আপনি হলেন আমার সেই চোখ, চোখ ছাড়া মানুষ কেমনে বাঁচে বলেন? আপনাকে যারা মারার পরিকল্পনা করবে তাদের মরাটা ফরজ হয়ে যায় আব্বা। বাবা, কার মরা কখনো ফরজ সেটা মহান আল্লাহ ঠিক করবে। আমরা সাধারণ মানুষ, সৃষ্টির সেরা জীব, কিন্তু মাঝে মাঝে আমাদের দ্বারাই অন্য জীবের ক্ষতি হয়। সেজন্যই আপনার ক্ষতি করা সব লোককে আমি পরে পরে পাঠাই। তানভীর সরকার বুঝতে পারে তার ছেলে তার মতোই হয়ে গেছে। কথায় আছে, পাপ বাপকেও ছাড়ে না। হয়তো সেই জন্যই তার পাপের ফলস্বরূপ তামিম একটু দ্বিতীয় তানভীর সরকারে পরিণত হয়েছে। তানভীর সরকার ছেলেকে আর কিছু বলে না। এখন তামিমকে কিছু বলা নেহাতি বোকামির কাজ ছাড়া আর কিছু নয়। তামিমও আবার তার বাবার কোলে শুয়ে পড়ে। তা বাবা, আপনি এত মনোযোগ দিয়ে কি দেখছিলেন? আমার সর্বনাশ আব্বাজান,
তানভীর একটু ঘাবড়ে যেয়ে ছেলেকে শক্ত করে ধরেন, যার ফলে বাঘে গরুত এক ঘাটে জল খায় তার সর্বনাশ। এত বড় সাহস কার আমার ছেলের সর্বনাশ করবে? তামিম খুব জোরে নিঃশ্বাস ছেড়ে বলে। এই সর্বনাশ সেই সর্বনাশ নয় আব্বা, কঠিন রোগে ধরেছে আমাকে। তানভীর সরকার এবার বুঝতে পারেন তার ছেলে কোন সর্বনাশের কথা বলছে। তানভীর সরকার আর তামিম সরকারের কথোপকথনের মাঝেই তামিমের ফোনে কল আসে। তার প্রাইভেট ইনভেস্টিগেটরদের নাম দেখে ফোনটা ধরে। মাথার চোদ, কার এত বড় সাহস? দাঁড়া, আসতেছে। তামিম কল রিসিভ করেই খুব রাগান্বিত হয়ে রুম থেকে বের হয়ে যায়। মাঝে তানভীর সরকার কি হয়েছে জানতে চাইলে সে কিছু বলে না, রাগের মাথায় বের হয়ে যায়। তানভীর সরকারও বুঝে গেছেন কালকের সকালটাও তার রক্ত দিয়ে শুরু হবে। তামিমকে নামতে দেখে তার পঞ্চপাণ্ডবে তার সাথে বের হয়ে যায়, কারণ তারা জানে ঠিক কি হয়েছে। তামিম নামতে নামতে হুঙ্কার দিয়ে বলে, এই মাহির, আমার চাপাতে নিয়ে আয়। মানিক দৌড় দিয়ে তামিমের অস্ত্রখানা থেকে তার গোল্ডেন চাপাতিটা নিয়ে আসে আর তামিমের সাথে খোলা জিপে বসে পড়ে। সবার মাঝেই এক প্রকারের আতঙ্ক বাসা বাঁধে। তামিম যেদিন খেপে যায় সেদিন তার ভেতরের জানোয়ারটা জাগ্রত হয়, তাকে থামানো মুশকিল। তামিম জিপ থেকে নেমেই শহরের দেওয়ালগুলোর ভালো মতো দেখে আর রাগে চোয়াল শক্ত করে ফেলে। প্রতিটি দেওয়ালে তার আব্বাজানের ছবিতে জুতোর ছাপ দেওয়া, রীতিমতো কালি দিয়ে জুতোর পেছনে ভরিয়ে তানভীর সরকারের প্রতিটি পোস্টারে দেওয়া। পোস্টারগুলো দেখা মাত্র তামিমের ভেতরের জানোয়ারটা নড়ে ওঠে, সে খুব জোরে ধমক দিয়ে ওঠে। সাকিব, ভাই এখনই উড়াই দিতেছি। না, ওরে ধরে রঙ্গমঞ্চে থানায় নিয়ে আয়। বোমা সাকিব আর কালামানিক বের হয়ে যায় কামাল পাটোয়ারিকে আর তার দলের ছেলেদের ধরার জন্য। আর তামিম, মাহির, বাকিরা সোজা চলে যায় রঙ্গমঞ্চ খানায়। আজকে আরেকবার আরশি নগরে রক্তের বন্যা বইবে। আজকে আরেকবার আরশি নগর লাল রঙে রঞ্জিত হবে। আজকে আরেকবার আরশি নগরে লাশের বিছানা পড়বে। ঠিক 20 মিনিট পর কামাল পাটোয়ারি আর তার দলের লোকদের ধরে নিয়ে আসা হয়, এসেই তামিমের পায়ের নিচে রাখা হয়। তামিম কালাম পাটোয়ারিকে দেখা মাত্র তার সিগারেটটা ফেলে দিয়ে চাপাতিটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে কামাল পাটোয়ারির ওপরে। কুত্তার বাচ্চা, তুই আমার আব্বার পোস্টে জুতার কালি লাগাস? তোর পা আজকে আমি 6 টুকরো করবো, মাদারফাকার। তামিম হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়ে তাদের ওপরে। এক এক করে 17 জনকে তামিম পরপারে পাঠায়। ভোর হতে আর কতক্ষণ সময় আছে? মাহির ঘড়ি দেখে জানায়, 2.5 ঘন্টা। এই 2.5 ঘন্টার মধ্যে আগে আমার আব্বার পোস্টারগুলো নতুন করে লাগা। আর সাকিব? ভাই রেডি, এখনই উড়াই দিতেছি। তামিমের নির্দেশ মতো লাশগুলোকে গাড়িতে রেখে বোমা ব্লাস্ট করানো হয়, যেন এইটা নর্মাল ঘটনা লাগে। প্রায় সারা রাত ধরে চলে তামিমের হত্যাকাণ্ড। শেষ প্রহরে তামিম বাড়ি চলে আসে তার পোশাক পরিবর্তন করার জন্য, কারণ আজকে সে তার বিশেষ মানুষের সাথে দেখা করবে। তামিম হাজার হিংস্র হলেও ইদানিং সুভার সামনে কেমন শান্ত ছেলের মতো থাকে। শিকদার বাড়ি প্রায় সারা রাত কেটে যায় সুভার চিন্তা আর ভয়ে। তামিমকে যেমন গ্রহণ করা তার জন্য কঠিন, ঠিক তেমনই তাকে অস্বীকার করা আরও বেশি কঠিন। এভাবেই রাত পার করে সুভা। খুব সকালে সুভার ঘুম ভাঙে। সে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে যায় মাকে রান্নায় সাহায্য করার জন্য। সুভার মাও মাঝে মাঝে অবাক হয়ে যায়, তার এই এক রত্তি মেয়ে কি সুন্দর বড়দের মতো সব গুছিয়ে কাজ করে। সুভা মায়ের সাথে সাহায্য করে নাস্তা করে ওপরে চলে যায়। রুমে এসে সুভা দেখে তার ফোনে 12টা মিসড কল আর 6টা টেক্সট। নাম্বার দেখা মাত্র সুভার গলা শুকিয়ে যায়। তামিম এত সকালে তাকে টেক্সট দিয়েছে, সুভা খুব ভয় পেয়ে যায়। তারপরই টেক্সট দেখে তামিম 5টা অ্যাংরি ইমোজি দিয়েছে। তারপর আবার সুভার ফোনে টেক্সট আসে বারান্দায় আসার জন্য। সুভা সাথে সাথে বারান্দায় চলে যায়। তামিম 2 হাত ভাঁজ করে সুভার বারান্দার দিকে তাকিয়ে নিচে দাঁড়িয়ে আছে। চোখে কালো চশমা থাকলেও সে খুব রেগে আছে, এটা বোঝাই যাচ্ছে। সুভা আসা মাত্র সাকিব একটি কাগজ ছুঁড়ে মারে সুভার বারান্দায়। এতদিন বোমা মারতে মারতে তার হাতের সুই একদম ঠিক হয়ে গেছে। সোজা নিশানা অনুযায়ী কাগজ যায়। তামিম সুভাকে ইশারা করে কাগজটি নেওয়ার জন্য। সুভা ভয়ে ভয়ে কাগজটি নেয় আর খুলে দেখে 15 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে আসো, নাহলে আমি উপরে আসবো। তামিমের থ্রেট শুনে সুভা শুকনো ঢোক গিরে, কিন্তু সে কিভাবে এত সকালে বের হবে। সুভার চিন্তার মাঝে তার মা চলে আসে তাকে ডাকতে।
সুবা মায়ের গলার আওয়াজ পেয়েই সাথে সাথে রুমে চলে আসে। কিরে শুভ, তোর কলেজ থেকে যে আজকে তোদের নতুন কলেজে দেখাতে নিয়ে যাবে বলিসনি তো? সুবা তার মায়ের কথার আগা মাথা কিছু বোঝে না। কলেজে তো বোমা দিয়ে ব্লাস্ট করা হয়েছিল, তাহলে আজকে কিভাবে নিয়ে যাবে? তাড়াতাড়ি রেডি হ, তোদের মর্নিং বিভাগের হেডমিস নিচে অপেক্ষা করছে তোর জন্য। কলেজের ম্যাডাম তার জন্য অপেক্ষা করছে। সুবার কাছে পুরো বিষয়টি কেমন যেন লাগে। সুবা কোনো কিছু চিন্তা না করে রেডি হয়ে নিচে চলে যায়। নিচে সুবার কয়েকজন শিক্ষক আর কিছু শিক্ষার্থী বসেছিল। পুরো বিষয়টা এমন যেন তারা সব শিক্ষার্থীদের বাড়ি যেয়ে যেয়ে তাদের সাথে নিয়ে আসছে। সুবা তাদের সাথে বেরিয়ে পড়ে বাইরে, কিন্তু বাইরে বের হতেই সুবা দেখে সবাই তামিমের গাড়ির কাছে যাচ্ছে। তামিমকে দেখা মাত্র সুবার ভয় আরও বেড়ে যায়। সবাই তামিমের গাড়ির একটু কাছে যেয়ে তাকে সালাম দেয়। তামিম সালাম নিয়ে সোজা সুবার সামনে দাঁড়ায় আর তার হাত ধরে নিয়ে যেতে থাকে তার সাথে। শোভা সন্ধ্যার আগে বাড়ি ফিরবে না, বাকিরা দেখেন ওর পরিবারকে কিভাবে ম্যানেজ করবেন। সুবার কলেজ টিচাররা মাথা ঝাঁকিয়ে তামিমকে নিশ্চিত করেন যে তারা বিষয়টা সামনে নেবে। তামিম সরকার তার হাত ধরে তাকে গাড়িতে বসায় আর পাশের সিটে নিজে বসে পড়ে। সুবা খুব ভয়ে জড়সড় হয়ে তামিমের পাশে বসে। তামিম খুব কমই তার মার্সিডিজে বসে। সারা দিন খোলা জিপ নিয়েই থাকে, কিন্তু সুবার সাথে থাকায় তামিম আজকে মার্সিডিজে বসে। তামিম বসা মাত্র লক্ষ্য করে সুবার হাত কাঁপছে থরথর করে। সে নিজেও খুব ঘামছে। তামিম সুবার পাশের সিটে বসে তার হাত ধরে ফেলে। এখনো তো কাপাকাপির মতো কিছু হয়নি, নার্ভাস হচ্ছে কেন? সুবা কিছু বলে না, শুধু মাথা নিচু করে থাকে। কাকা, গাড়ি পরে বাড়িতে নিয়ে চলেন। জি ছোট কর্তা। তামিমের কথা মতো গাড়ি পোড়া বাড়ির দিকে নিয়ে যাওয়া হয়। সারা রাস্তা তামিম সুবার ডান হাত ধরে রেখে তার দিকে এক পলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর সুবা মাথা নিচু করে বসে থাকে। সে না পারছে কিছু বলতে আর না পারছে নিজের হাত ছাড়াতে। হঠাৎ গাড়িতে গান বেজে ওঠে। সুবার ভয় আরো বেড়ে যায়। তামিম শুধু সুবার দিকে তাকিয়ে থাকে। ধরে নাও গানটার প্রতিটি লাইন তোমার জন্য গাওয়া হচ্ছে। তামিমের কথা শুনে সুবা তার চোখ বন্ধ করে ফেলে। না জানি কি হতে যাচ্ছে তার সাথে। ভয় আর ভালোবাসা কখনোই একসাথে থাকতে পারে না। যাকে ভয় পাওয়া যায় তাকে ভালোবাসা যায় না, ঠিক যেমনটা হয়েছিল সুবার সাথে। জ্ঞান হওয়ার বয়স থেকে যার নাম শুনতে ভয় লাগতো, যার নামের সাথে শত রক্তের গল্প জড়িত, যার নাম শুনলেই 8 থেকে 80 সকলে ভয় পায়, তাকে কিভাবে ভালোবাসবি সুবা? পোড়াবাড়ি হলো তামিমের রক্তপাতের সূচনার স্থান, যেখান থেকে জন্ম হয় এক রক্তপিপাসু লোকের সূচনা, যার না আছে ভয় আর না আছে মনুষ্যত্ব। কিন্তু এই ভয়হীন মানুষটার মনে আজকে প্রেমের দক্ষিণা বাতাস বহমান। তামিম সরকারের মতো হৃদয়হীন লোকও যে কারো প্রেমে পড়তে পারে, এটাই ছিল আরশি নগরের সব থেকে আশ্চর্যের বিষয়। তামিম সারা রাস্তা সুবার হাত ধরে থাকে আর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সুবাও ভয়ে জড়সড় হয়ে বসে থাকে। না পারছে তামিমের হাত থেকে নিজের হাতটি ছাড়াতে আর না পারছে নিজের মুখ আড়াল করে বসে থাকতে। গাড়িতে হঠাৎ ব্রেক পড়ায় তামিমের ধ্যান সরে যায় সুবা থেকে। কি কাকা, এত সুন্দর দৃশ্য দেখাতে বাধা দিচ্ছ কেন? আগে কর্তা চলে এসেছি। তামিম সুবার থেকে নজর সরিয়ে বাইরে নজর দেয়। তামিমের গাড়ি আসার সাথে সাথে তার লোকজন গোল হয়ে দাঁড়ায় গাড়ির চারপাশে, আর তামিমের দরজা খুলে দেয়। দরজা খুলতেই তামিম নেমে পড়ে। তামিম নামার সাথে সাথে আরেকজন সুবার দরজা খুলতে যায়। খবরদার, শি ইজ মাই লেডি, চোখ নামা। তামিমের কথা মতো সবাই জড়ো হয়ে দাঁড়িয়ে নিজের মাথা নিচু করে রাখে, আর তামিম অপর পাশে যেয়ে সুবার গাড়ির ডোর খুলে দেয়। তামিমকে ডোর খুলতে দেখে তার পঞ্চপাণ্ডবের চোখ কপালে উঠে যায়। তামিম সরকার ও যে কারোর জন্য এভাবে কাজ করবে সেটা একদমই অবিশ্বাস্য। সাথে সাথে তারা চোখ নামিয়ে নেয়। তামিম ডোর খুলে হাত বাড়ায় সুবার দিকে। সুবা প্রথমে আমতা আমতা করলেও তামিমের চোখ রাঙানো দেখে সাথে সাথে তার হাত ধরে ফেলে আর গাড়ি থেকে নেমে পড়ে। তামিম সুবাকে গাড়ি থেকে নামিয়ে তার হাত ধরিয়েই সামনের দিকে যেতে থাকে। সুবাও তামিমের পিছু পিছু হাঁটতে থাকে। তাদের সাথে তামিমের পঞ্চপাণ্ডবও পিছু নেয়। একটু দূরে যেতেই তামিম দাঁড়িয়ে পড়ে আর পেছনে ফিরে। শালার ভাইরা, ভাই ভাবে রোমান্স দিতে যাচ্ছ সাথে? বাঘ এখান থেকে। তামিমের ধমক পড়ার সাথে সাথে সবাই যে যার মতো দৌড় দেয়, আর তামিম ও সুবাকে নিয়ে একদম পোড়াবাড়ির মাঝে চলে আসে। তামিম সুবাকে মাঝে দাঁড় করায় আর সুবার 2 হাত ধরে।
সুবা তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তামিম সুবাকে কিছু বলতে যাবে, ঠিক তখনই সুবা অনুভব করে কিছু একটা পড়ে তার কাঁধ ভিজে যাচ্ছে। সুবা সাথে সাথে তার কাঁধের দিকে তাকায় আর আটকে ওঠে। সুবা ভয় নিয়ে তামিমের দিকে তাকায়। তামিম তখন স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে সুবার দিকে তাকিয়ে। ভয়ে আর আতঙ্কে সুবা নিজের জ্ঞান হারিয়ে তামিমের বুকে ঝরে পড়ে, আর তামিম তার শক্ত বাহু দিয়ে সুবাকে ধরে রাখে। সাথে সাথে তার পঞ্চপাণ্ডব হাজির হয়। তাদের মুখেও ভয়ের আভাস পাওয়া যাচ্ছে।